প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ইউজার ডিফাইন ফাংশনস ইন সি প্লাস প্লাস। তোমরা লাস্ট সেমিস্টারে সি প্রোগ্রামিং শিখেছো, সেখানে ইউজার ডিফাইন ফাংশনস অবশ্যই আমরা বুঝিয়েছি। আজকে আমরা সি প্লাস প্লাসে ইউজার ডিফাইন ফাংশন আবার রিভিউ করব। ইউজার ডিফাইন ফাংশনস খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, কারণ ইউজার ডিফাইন ফাংশন ছাড়া বড় বড় প্রজেক্ট বা লার্জ প্রজেক্ট তুমি কখনোই ডিল করতে পারবে না। এই কারণে ইউজার ডিফাইন ফাংশনের সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এবং কিভাবে ইউজ করা যায় বা ইউজার ফাংশনে কী কী প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং কোন প্যাটার্ন কখন আমাদের প্রয়োজন পড়বে সেটা আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আপাতত আজকের লেকচারে তোমাদের যেটা পারপাস হবে বা তোমাদের প্রতি যেটা আমার রিকোয়েস্ট, যে প্যাটার্নগুলো আমরা আলোচনা করব প্রত্যেকটা প্যাটার্ন রিপিটেডলি বাসায় প্র্যাকটিস করবা, তাহলে ইউজার ফাংশনের বেসিক পার্টটা কাভার হবে। দেন আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। তো আমরা যদি প্রথমে শুরুতেই বলি যে ইউজার ডিফাইন ফাংশন কি বা একটা ফাংশন কি আসলে। আমরা জানি একটা ফাংশন মানে হচ্ছে ইটস এ ব্লক অফ স্টেটমেন্টস অর ব্লক অফ কোডস অর এ কালেকশন অফ স্টেটমেন্টস অর গ্রুপ অফ স্টেটমেন্টস, তুমি যাই বলো না কেন। তো অনেকগুলো স্টেটমেন্ট বা অনেকগুলো কোডস আমরা একত্রে একটা যখন লিখি কার্লি ব্র্যাকেটসের ভিতরে, তখন আমরা সেটাকে বলি ব্লক। যেমন আমরা মেইন ফাংশন যখন লিখি, মেইন ফাংশনের পরপরই কিন্তু আমরা একজোড়া কার্লি ব্র্যাকেটস ইউজ করি, তার মানে এই একজোড়া কার্লি ব্র্যাকেটসের ভিতরে যা থাকে সেটাকে বলে একটা ব্লক। তো এই ব্লকের মধ্যে অনেক কোড হতে পারে, দ্যাট মিনস যেগুলো আমরা স্টেটমেন্ট বলে থাকি। তো এই অনেকগুলো কোড বা অনেকগুলো স্টেটমেন্টের অবশ্যই একটা পারপাস থাকে, যে আমরা একটা প্রবলেম সলভ করতে চাই। তো যখন কোনো একজন প্রোগ্রামার বা কোনো একজন ইউজার তার নিজের প্রয়োজনে সে নিজে একটা ফাংশন তৈরি করে কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য, তখন সেই ফাংশনটিকে আমরা বলে থাকি ইউজার ডিফাইন ফাংশন। তোমরা অলরেডি জানো যে ফাংশন দুই ধরনের হতে পারে। প্রথম ক্যাটাগরি হচ্ছে লাইব্রেরি ফাংশন বা আমরা বিল্ট ইন ফাংশন বলি, আর সেকেন্ড প্যাটার্ন যেটা ইউজার ডিফাইন ফাংশন, দ্যাট মিনস আমরা ইউজাররা নিজেদের প্রয়োজনে যেই ফাংশনগুলো তৈরি করি সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনস। এখন লাইব্রেরি ফাংশন তোমরা অলরেডি সি প্রোগ্রামিংয়ে দেখে আসছো, প্রিন্টএফ, স্ক্যানএফ, পাও ফাংশন, এসকিউআরটি ফাংশন, এরকম অনেকগুলো ফাংশন তোমরা সেখানে দেখছো। বিশেষ করে স্ট্রিং নিয়ে যখন আমরা কাজ করছি ওখানে অনেকগুলো ফাংশনের কথা বলেছিলাম, লাইক স্ট্রিং ক্যাট, স্ট্রিং কম্পেয়ার, তারপর স্ট্রিং লেন্থ, অনেকগুলো বলেছিলাম। তো যেগুলোর জন্য আমাদেরকে লাইব্রেরি বা হেডার ফাইল ইউজ করতে হয়েছিল। পাশাপাশি তোমরা ইউজার ডিফাইন ফাংশনও দেখেছো, তার জন্য কোনো লাইব্রেরির প্রয়োজন নাই, কারণ এই ধরনের ফাংশনের ডিক্লারেশন, ডেফিনেশন এবং কলিং আমরা নিজেরা তৈরি করব। যে সকল ফাংশনগুলো লাইব্রেরিতে অ্যাড করা থাকে সেই সকল ফাংশনের ডেফিনেশন পার্ট আমাদের লিখতে হয় না, শুধুমাত্র কল করলে হয়। লাস্ট ক্লাসে তোমরা সেট ডাব্লিউ ম্যানিপুলেটর দেখছিলা, তোমাদের মনে আছে কি সেট ডাব্লিউ? জি স্যার। সেট ডাব্লিউ কিন্তু ওয়ান কাইন্ড অফ ফাংশন, বাট এটা যদিও ম্যানিপুলেটর আমরা বলি, ফাংশন ম্যানিপুলেটর। তো দেখা যায় সেট ডাব্লিউ ফাংশনের ডেফিনেশনটা কি আছে আমরা কিন্তু কোথাও দেখতে পাই না, কারণ এটা লাইব্রেরির ভিতরে বলা আছে, আইও ম্যানিপের ভিতরে বলা আছে। তাহলে যেগুলো বিল্ট ইন ফাংশন, যেমন ধরো প্রিন্টএফ তোমরা ইউজ করছো, প্রিন্টএফের ডেফিনেশনটা কোথায় আছে? আমরা লাইব্রেরিতে আছে stdio.h, এটা কিন্তু আমরা ডেফিনেশন লিখতে হয় না আমাদের প্রোগ্রামে, তার মানে এটা অলরেডি দেয়া আছে। কিন্তু যখন আমরা নিজেরা ফাংশন তৈরি করব তখন আমাদের ডিক্লারেশন প্রয়োজন পড়বে, ডেফিনেশন প্রয়োজন পড়বে এবং কলিং, তিনটাই প্রয়োজন পড়ে। তবে আমরা ডিক্লারেশন চাইলে অ্যাভয়েড করতে পারি। তো সেটা কখন অ্যাভয়েড করব বা লেখা ভালো কিনা সব বিষয়ে আমি প্রোগ্রামে যখন কোড করব তখন আমরা বুঝিয়ে দিব। শুরুতেই আমরা ইউজার ডিফাইন ফাংশনের যে তিনটা পার্ট সেটা নিয়ে যদি একটু বলি। প্রথম পার্ট হচ্ছে ফাংশন ডিক্লারেশন আর প্রোটোটাইপ, এবং আমরা জানি ফাংশন ডিক্লেয়ার করতে হলে প্রথমে রিটার্ন টাইপ থাকে, সেটা ইন্টিজার হতে পারে, ভয়েড হতে পারে, ডাবল হতে পারে, ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে। এরপর অবশ্যই ফাংশনের নেম, আমরা ফাংশনের নেমটা অবশ্যই ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে যেই রুলসগুলো ফলো করি সেই রুলসগুলো ফলো করেই নামকরণ করতে হবে। ব্র্যাকেটের ভিতরে বলা আছে প্যারামিটার লিস্ট, এটা অপশনাল, যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা প্যারামিটার লিস্ট নিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা এটা অ্যাভয়েড করব। ঠিক আছে, প্যারামিটার লিস্ট এটা আমরা প্রোগ্রামে কোড করতে গেলে বুঝবো। আপাতত শুধু এতটুকু বুঝো যে আমরা যদি প্যারেন্থেসিসের ভিতরে কিছু থাকে সেটা প্যারামিটার, না থাকলে ব্ল্যাঙ্ক। যেমন এখানে এক্সাম্পল দেয়া আছে যে একটা রিটার্ন টাইপ বলছে ইন্টিজার, ফাংশন নাম বলছে সাম, এর ভিতরে দুইটা প্যারামিটার। তোমরা মাইক্রোফোন মিউট করে নিবা প্লিজ, হ্যাঁ, কথা বললে হ্যান্ড রেজ করবো, আমি সুযোগ দিব। ইন্টিজার সাম, তার মানে ইন্টিজার হচ্ছে রিটার্ন টাইপ আর সামটা হচ্ছে ফাংশন নেম। ব্র্যাকেটের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্যারামিটার। সুমাইয়া, তোমার এন্ডে প্রবলেম হচ্ছে, তোমার মাইক্রোফোন তুমি সম্ভবত আনমিউট করতেছো অথবা
অটো আনমিউট হচ্ছে, তোমার ওখান থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, মাইক্রোফোনটা মিউট করে রাখতে হবে। থ্যাংক ইউ। তাহলে এই যে প্যারামিটারের ভিতরে, সরি প্যারেনথেসিসের ভিতরে আমরা যদি কিছু লিখি সেগুলোকে বলে প্যারামিটার। আমাদের প্রয়োজন পড়লে লিখবো, না পড়লে লিখবো না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ফার্স্ট সেমিস্টারও দেখেছো যে আমরা যদি দুইটা প্যারামিটার হয় লাইক ইন্টিজার এ বি, এখানে যেমন আছে ইন্টিজার নাম্বার 1 নাম্বার 2, তো আমাদের যখন ফাংশন ডিক্লেয়ার করি আমরা চাইলে এই ভেরিয়েবলগুলো নাও নিতে পারি, চাইলে সিম্পলি এইভাবেও ফলো করতে পারি। দ্যাট মিন্স আমাদের কয়টা ভেরিয়েবল নিব শুধু তার ডেটা টাইপ বললেও হয়, কিন্তু যখন আমরা ডিক্লারেশনের পরে ডেফিনেশনে যাব তখন অবশ্যই ভেরিয়েবল সহ লিখতে হবে। সো আমাদের ডিক্লারেশনের ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, চাইলে তুমি এই প্যাটার্নও ফলো করতে পারো, চাইলে এই প্যাটার্নও ফলো করতে পারো। এবার আসো যদি আমরা ডেফিনেশনে যাই, ডেফিনেশনে আমরা জানি যে ডিক্লারেশনে যে সেমিক্লোনটা থাকে এই সেমিক্লোনের পরিবর্তে একজোড়া কার্লি ব্র্যাকেটস হয়, তার মানে এটাই হচ্ছে ব্লক। যখন কার্লি ব্র্যাকেটস ইউজ করি তখন সেটাকে বলা হয় ব্লক। তার মানে এখানে ফাংশনের বডির মধ্যে অনেকগুলো লাইন থাকতে পারে যেগুলোকে আমরা স্টেটমেন্টস বলি। তাহলে এই যে একটা ফাংশন আমরা ডেফিনেশন লিখবো, তার মানে এখানেই প্রবলেমটা কিন্তু সলভ হবে, অর্থাৎ যে প্রবলেম আমরা সলভ করতে চাই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে ইন্টিজার সাম দুইটা প্যারামিটার আছে নাম্বার 1 নাম্বার 2, এখানে ফাংশন বডিতে শুধু একটা লাইন লেখা আছে রিটার্ন নাম্বার 1 প্লাস নাম্বার 2। তোমরা হয়তোবা বুঝতে পারছো যে দুইটা নাম্বার কোনোভাবে আমাদের কাছে আসবে, সেই নাম্বারগুলো যোগ করে আমি রিটার্ন করে দিব। কার কাছে রিটার্ন করব, যদি এই সম্পর্কে অবশ্যই আমরা আইডিয়া দিয়েছি ফার্স্ট সেমিস্টার, তারপর যদি কনফিউশন থাকে আমাদের আজকে দূর হবে। আবার এই রিটার্ন মানে হচ্ছে ফাংশনটা যখন কল হবে তার কাছে রিটার্ন যাবে। সোফার আমরা কিন্তু ফাংশন কলিংয়ের কথা বলি নাই। তাহলে ডিক্লারেশন বললাম, ডেফিনেশন বললাম, আমার দুইটাই ঠিক আছে। এখন যদি ফাংশনটা আমি কল না করি তার মানে এটা ইউজ করা যাচ্ছে না। কল করা মানে হচ্ছে তুমি ইউজ করবা। সো যে কোনো জায়গায় কল করা যায়, আমরা ইউজুয়ালি মেইন ফাংশনের ভিতরে কল করে থাকি, এর বাইরেও বিভিন্ন জায়গাতে কল করা যায়, এগুলো আমরা দেখব। তাহলে আসে এবার 3 নাম্বার পার্ট, যেটা ফাংশন কলিং। কলিংয়ের সময় ডিক্লারেশনের মতোই, বাট ডিক্লারেশনে যেমন রিটার্ন টাইপ থাকে এখানে রিটার্ন টাইপ হবে না, ভিতরেও কোনো রিটার্ন টাইপ দ্যাট মিনস ভেরিয়েবলের টাইপ হবে না, শুধুমাত্র ভ্যালুগুলো দিতে হবে। এখন ভ্যালুগুলো ভেরিয়েবলের মাধ্যমে পাস করাতে পারো অথবা সরাসরি ভ্যালু বসিয়ে দিতে পারো। যখন আমরা এখানে ভ্যালু লিখি, এই যে প্যারামিটার আমরা বারবার বলতেছি, যখন কলিংয়ের মধ্যে সরাসরি ভ্যালু যাচ্ছে অথবা ভেরিয়েবল যাচ্ছে এগুলোকে প্যারামিটার না বলে তখন আমরা বলে থাকি আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট পাসিং। একটা ফাংশন কল করার সময় দুইটা ভ্যালু দিচ্ছি, এই এক্সাম্পল অনুসারে এই দুইটা ভ্যালুকে আমরা প্যারামিটার বলি, বাট যেটা বেশি বলে থাকি সেটা হচ্ছে আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট পাসিং আমরা বলে থাকি। এই আর্গুমেন্ট পাস করে কার কাছে, যখন ফাংশনের ডেফিনেশন থাকবে তার কাছে ভেরিয়েবলের মধ্যে সেটা পাস করে দেয়, এই জন্য আমরা এটাকে বলে থাকি আর্গুমেন্ট পাসিং। তাহলে দুইটা শব্দ একটু শুনলা, একটা হচ্ছে প্যারামিটার, একটা হচ্ছে আর্গুমেন্ট। এই দুইটার মধ্যে পার্থক্য কী? প্যারামিটার হচ্ছে ফাংশন ডিক্লারেশন এবং ডেফিনেশনের মধ্যে যেটা লিখি সেগুলোকে বলে প্যারামিটার, আর কলিংয়ের মধ্যে যেটা লিখি সেটাকে বলে আর্গুমেন্ট। তবে কলিংয়ের মধ্যে যেটা থাকে সেটাকে আমরা প্যারামিটার বলে থাকি। সেই ক্ষেত্রে আমরা দুইটা নাম ইউজ করি, একটাকে বলি অ্যাকচুয়াল প্যারামিটার আর একটা বলি ফর্মাল প্যারামিটার। যখন আমরা ফাংশন কল করি ওই আর্গুমেন্টকে আমরা বলে থাকি অ্যাকচুয়াল প্যারামিটার, আর ডিক্লারেশন এবং ডেফিনেশনে যেটা থাকে সেগুলোকে আমরা বলে থাকি ফর্মাল প্যারামিটার। সো এইভাবে আমরা বলতে পারি। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে ভয়েড ফাংশন নেম, এটা হচ্ছে ডেফিনেশন। সো ডেফিনেশনের মধ্যে আমরা প্যারামিটার লিখে থাকি, দ্যাট মিনস এখানে ডেটা টাইপ সহ হবে। কিন্তু যখন আমরা আর্গুমেন্ট লিখবো তখন শুধুমাত্র এই যে যখন ফাংশন কল করতেছি, দেখো এখানে এক্সাম্পল আছে মাই ফাংশন, এটা হচ্ছে ফাংশন কলিং, ভিতরে একটা ভ্যালু দিচ্ছি, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট যাচ্ছে কার কাছে, প্যারামিটারের কাছে। অর্থাৎ এই ফাংশনে যখন কল হয়, কল হওয়ার পরে এই ফাংশনের যে বডি বা ফাংশনের যে ডেফিনেশন তার কাছে যাবে। তো যাওয়ার সময় একটা ভ্যালু সে নিয়ে যাচ্ছে, এই ভ্যালুটা দিবে কার কাছে, এখানে যে প্যারামিটারটা থাকবে। সো আমি যতটুকু বললাম এতটুকুই আমি আসলে প্রোগ্রামের সাহায্যে এক্সপ্লেন করব, তারপরে ফার্দার প্রোগ্রামে যাব। তবে এর আগে আরেকটা কথা বলে নেই, আমাদের ফার্স্ট সেমিস্টার আমরা এই ইউজার ডিফাইন্ড ফাংশনের 4টি প্যাটার্ন দেখেছিলাম, তোমাদের কি মনে আছে 4টা প্যাটার্ন? যে ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন, ফাংশন উইথ আর্গুমেন্টস sir. অ্যান্ড রিটার্ন। সো এই 4টা প্যাটার্ন সম্পর্কে আমরা আজকে এক্সাম্পল দেখব। আর নতুন যেই পার্ট আসবে সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং এবং ডিফল্ট আর্গুমেন্ট, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখো নাই। এখানে এই 4টা প্যাটার্ন সম্পর্কে 4টা এক্সাম্পল দেওয়া আছে খুব সুন্দরভাবে, যদি লেকচার শিটটা তোমরা দেখে থাকো। যে এই ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন, তার সিনট্যাক্স বলা আছে, তার এক্সাম্পল বলা আছে, তার আউটপুটও বলা আছে। এইভাবে আমি 4টা এক্সাম্পল এখানে সেট করে দিয়েছি, তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি কোনো ধরনের ডাউট থাকবে না। এখানে 4টা এক্সাম্পল আছে, ক্লাসও হয়তো আমরা আজকে দেখবো এগুলো। এরপরে ফাংশন ওভারলোডিং, যেটা হচ্ছে এই লেকচারের মধ্যে নতুন, এই কারণে বলে দিচ্ছি যাতে তোমরা যখন লার্ন করবা তখন এটার উপরে জোর দিবা, যেহেতু নতুন এটা ওভারলোডিং। আরেকটা কনসেপ্ট আছে হচ্ছে
ফাংশন ওভারলোডিং বললাম, আর একটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট আমরা বলে থাকি, বা ডিফল্ট প্যারামিটার ভ্যালু, এটা হচ্ছে নতুন। আর একটু আগে আমি বলতেছিলাম ফর্মাল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার, অর্থাৎ যদি আর্গুমেন্ট আমি শব্দটা ইউজ করতে না চাই তাহলে আমরা ফর্মাল এবং অ্যাকচুয়াল বলি। এখানে দেখো বলা হচ্ছে দ্য প্যারামিটার দ্যাট আর ডিফাইন্ড ইন দ্য ফাংশন ডেফিনেশন আর কল ফর্মাল প্যারামিটার্স। দ্যাট মিনস ফাংশন ডেফিনেশনের মধ্যে যেটা থাকে প্যারেন্থেসিসের ভিতরে সেটাকে বলে ফর্মাল প্যারামিটার। আর যখন আমরা ফাংশন কল করি, এই যে দ্য প্যারামিটার্স ইন দ্য ফাংশন কল হুইচ আর দ্য অ্যাকচুয়াল ভ্যালুস আর কল অ্যাকচুয়াল প্যারামিটার্স অর আর্গুমেন্টস। যখন আমরা ফাংশন কল করি যেখানে প্যারেন্থেসিসের ভিতরে কোনো রিটার্ন টাইপ থাকে না বা কোনো ডেটা টাইপ থাকে না, সেগুলোকে আমরা বলে থাকি অ্যাকচুয়াল প্যারামিটার। সো আশা করি এই টার্মিনোলজিগুলো তুমি যদি জানো তাহলে ফার্দার স্টাডি করতে গেলে, সেটা বইতে হোক, গুগল থেকে হোক, ইউটিউব থেকে হোক, তাহলে এই টার্মিনোলজির সাথে তোমার কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি হবে না। এই কারণে আমরা সব কিছু এখানে অ্যাড করার চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের ওভারঅল লেকচার শেষে অনেকগুলো এক্সারসাইজ আছে, এগুলো তোমরা নিজেরা আশা করি পারবা যখন আমরা আজকের ক্লাসটা পুরোপুরি শেষ করব। তো আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে করে ফেলতে পারো। আছে কি কারো কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ হুসাইন। আমরা তাহলে আজকে এক্সাম্পলের সাহায্যে যতটুকু আলোচনা হলো এটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে বরাবরের মতোই আমরা একটা এমটি ফাইল নিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব অবশ্যই একটা ফোল্ডার তৈরি করে। ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি, সাপোজ OP3 নিব আজকে, OP3 একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমরা। আমি এন্টার দিলাম, দেন এগেইন এন্টার দিলে দেখবা যে সেভ ইন এখানে আসছে OP3, তার মানে আমি কনফার্ম আমি ফোল্ডারের ভিতরে যেতে পেরেছি। এখন নাম দিচ্ছি। আচ্ছা, যেহেতু অনেকগুলো প্রোগ্রাম করবো, আমরা চাইলে একটা স্ট্রাকচার আলাদাভাবে তৈরি করে রাখতে পারি। প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার সাপোজ s.cpp লিখলাম, যেটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে কপি পেস্ট করে ইউজ সময় বাঁচানোর জন্য। তাহলে আসো আমরা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। আমি আশা করি তোমরা ইন দ্য মিন টাইম অনেক স্যার সাউন্ডটা আগের থেকে কমে গেছে হঠাৎ করে। এবার শোনা যাচ্ছে? স্যার নয়েজ আসছে। এবার হ্যালো? হ্যাঁ, সাউন্ড কমে গেছে স্যার। এবার ঠিক নেই? হ্যালো? না। এবার কি তোমরা শুনতে পাচ্ছো? হ্যালো? ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা রিটার্ন 0 লিখলাম, তার মানে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, যেটা আমরা সব প্রোগ্রামে ইউজ করবো, এই জন্য লিখে নিলাম জাস্ট। তাহলে আমি এটাকে কপি করি, কন্ট্রোল A, দেন কন্ট্রোল C, কন্ট্রোল শিফট N, কন্ট্রোল S, 1.cpp, কন্ট্রোল V। ওকে, এখন আসো আমাদের প্রথম প্রোগ্রামের টার্গেট হচ্ছে কি কি বুঝবো একটু যদি কমেন্ট আকার লিখি। আমরা একটা ফাংশনের যে তিনটা পার্ট, দ্যাট মিন্স ফাংশন ডিক্লারেশন, সেকেন্ড হচ্ছে ফাংশন ডেফিনেশন, থার্ড হচ্ছে ফাংশন কলিং, এই তিনটা পার্ট অবশ্যই বুঝবো। এবং 4 নাম্বার পার্টে গিয়ে বুঝবো যে প্যারামিটার ভার্সেস আর্গুমেন্টস, এই দুটার মধ্যে পার্থক্য কী এটাও বোঝার চেষ্টা করব, যে প্যারামিটার্স ভার্সেস আর্গুমেন্টস। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রামের টার্গেট। ছোট্ট একটা প্রোগ্রাম করিয়ে আসো, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা যদি একটা ফাংশন তৈরি করি, সাপোজ ধরো ভয়েড মাই ফাংশন, ফাংশন নাম দিচ্ছি ভয়েড মাই ফাংশন, ব্র্যাকেটের ভিতরে একটা প্যারামিটার নিচ্ছি। আমরা ফার্স্ট সেমিস্টারে ইন্টিজার ফ্লোট এগুলো নিয়ে কাজ করেছি। আমি এখানে নতুন একটা প্যারামিটার টাইপ ইন্ট্রোডিউস করাচ্ছি, যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম স্ট্রিং, তাই নাকি? যে স্ট্রিং ডেটা টাইপ আমাদের আছে, সো স্ট্রিং নিয়ে একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে নেম। তাহলে এই পার্টটাকে কি বলে, কে বলতে পারবে এই তিনটার মধ্যে কোনটা? থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন ডিক্লারেশন। ফাংশন ডিক্লারেশনের রুলস আমরা বা সিনট্যাক্স যেটা বলছিলাম প্রথমে, টাইপ, রিটার্ন টাইপ, তারপর ফাংশন নেম, তারপরে হচ্ছে প্যারামিটার লিস্ট। আমাদের এখানে একটা মাত্র প্যারামিটার দিয়েছি, প্যারামিটার নাম হচ্ছে নেম আর প্যারামিটার টাইপ হচ্ছে স্ট্রিং। তাহলে এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। এখন আমরা সাধারণত যেটা করি, ডেফিনেশনটা লিখে থাকি মেইন ফাংশনের নিচে, এবং ডেফিনেশনে কি হয়, এই সেমিকোলনের পরিবর্তে একজোড়া কার্লি ব্র্যাকেটস হয়। আবারও বলি, এই যে কার্লি ব্র্যাকেটস দিচ্ছি, এই একজোড়া কার্লি ব্র্যাকেটসকে বলা হয় একটা ব্লক। এই কারণে আমরা বলে থাকি ফাংশন হচ্ছে এ ব্লক অফ কোডস অর এ ব্লক অফ স্টেটমেন্টস। ঠিক আছে?
হুইচ পারফর্মস এ স্পেসিফিক টাস্ক, একটা যে কোনো কাজ সম্পন্ন করবে। তাহলে এটা হচ্ছে ডিক্লারেশন। এখন আমরা ডেফিনেশনটা যদি কমেন্ট আকারে বুঝাই, এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে এখন বাকি থাকলো কি কলিং, তাই নয় কি? এই অবস্থায় যদি রান করি কোনো এরর আসে কিনা দেখি, আশা করি এরর আসবে না, কারণ ডিক্লারেশন এবং ডেফিনেশনের স্ট্রাকচার ঠিক আছে। সো আমরা যদি কনসোল স্ক্রিনটা পাই তার মানে আমাদের কোনো এরর থাকবে না। দেখি একটু আসে কিনা বা কোনো এরর আসছে কিনা। আচ্ছা, কনসোল স্ক্রিন পেয়ে গেছি, তার মানে হচ্ছে আমাদের কোনো এরর নেই। তাহলে কোনো আউটপুটও নেই, কারণ আমরা এই ডেফিনেশনের মধ্যে কোনো কিছু লিখি না এবং ফাংশন কলও করি নাই। সো ডেফিনেশনের মধ্যে যদি সিম্পলি কিছু একটা লিখতে চাই লেখা যাবে, বাট আমরা যেহেতু এখানে একটা প্যারামিটার পাস করাচ্ছি কলিংয়ের সময়, সেই প্যারামিটারে কিছু দিতে হবে, তাই নয় কি? তাহলে কল করি মাই ফাংশন। তোমরা জানো কলিংয়ের সময় রিটার্ন টাইপ হয় না, এবং যদি এখানে প্যারামিটার থাকে অবশ্যই তার বিপরীতে একটা আর্গুমেন্ট দিতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে প্যারামিটার, যেটা ডিক্লারেশনের মধ্যে আছে, ডেফিনেশনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যারামিটার। যখন আমরা কল করব সেটাকে বলা হয় আর্গুমেন্ট সহ কল করতে হয়, যেহেতু এখানে প্যারামিটার আছে। তাহলে কয়টা প্যারামিটার আছে? একটা। তাহলে অবশ্যই একটা আর্গুমেন্ট পাস করতে হবে। সাপোজ আমি এখানে বলে দিচ্ছি, যেহেতু স্ট্রিং টাইপ, সাপোজ আমি পাস করাবো বুলবুল। তার মানে এইটা হচ্ছে ভ্যালু, যেটাকে আমরা আর্গুমেন্ট বলি অথবা অ্যাকচুয়াল প্যারামিটার বলি, ঠিক আছে? তাহলে এই বুলবুলটা, দ্যাট মিনস এই মাই ফাংশন যখন কল করলাম, কল করার পর যাবে কার কাছে? কল্ড ফাংশনের কাছে। এটা হচ্ছে কল্ড ফাংশন বা ফাংশন ডেফিনেশন। তাহলে এই বুলবুলকে নিয়ে যাচ্ছে সে এই ফাংশনের কাছে। কার কাছে যাবে? এখানকার যে প্যারামিটার আছে নেম, তার কাছে আসবে। এখানে আমরা বলে থাকি আর্গুমেন্ট পাস টু এ ফাংশন, দ্যাট মিনস এই আর্গুমেন্টটা পাস হয় একটা ফাংশনের কাছে। কার কাছে পাস হবে? ফাংশনের একটা প্যারামিটারের কাছে। তাহলে এই প্যারামিটারের হচ্ছে নেম এবং তার টাইপ হচ্ছে স্ট্রিং। সো আমি স্ট্রিং পাঠাচ্ছি, সো এই নেমটা এটা রিসিভ করবে। আদৌ রিসিভ করছে কিনা এটা বোঝার জন্য আমরা একটা সিআউট ইউজ করব, এবং যদি এখানে নেমকে ডিসপ্লে করি, যদি এখানে বুলবুল প্রিন্ট হয় তার মানে আমাদের এই আর্গুমেন্টটা এই প্যারামিটার রিসিভ করেছে। রিসিভ যদি করে থাকে তাহলে নেমের মধ্যে অবশ্যই বুলবুল ডিসপ্লে আসবে। আমার কথা কি বুঝছো? নিকোলাস হ্যান্ড রেজ করছো, প্লিজ। জি স্যার। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। এখানে মাই ফাংশনটা আছে, মাই ফাংশনে এফটা বড় আছে, এটা কি রুলস নাকি? আচ্ছা, থ্যাংক ইউ নিকোলাস। এটা আমরা গত সেমিস্টারে ক্লিয়ার করছি। আমরা এই ফাংশনের নামকরণ বিভিন্নভাবে করতে পারি। তুমি যদি সিম্পলি দুইটাই ছোট হাতের লিখো কোনো সমস্যা নাই, মাই ফাংশন। তো যখন আমরা একাধিক ওয়ার্ড ইউজ করি একটা ফাংশনের ক্ষেত্রে বা ভেরিয়েবলের ক্ষেত্রে বা কনস্ট্যান্টের ক্ষেত্রে, যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে সেটাকে মিনিংফুল করার জন্য বা অন্যকে বোঝানোর জন্য আমরা ক্যামেলকে ইউজ করি। ক্যামেল তো বুঝো, ক্যামেল মানে হচ্ছে উট। সো উটের উপরের অংশটা চিন্তা করো, যে মাঝে প্রথমে ছোট, তারপর একটু উঁচু থাকে, তারপরে আবার নর্মাল হয়ে যায়। তাহলে এই যে এটা আমাদের মাই একটা ওয়ার্ড, ফাংশন আরেকটা ওয়ার্ড, এই কারণে আমরা জাস্ট ক্যামেল কেজ ইউজ করছি। এটা একটা ফরম্যাট ক্যামেল কেজ। তোমরা যদি গুগলে সার্চ দাও, যে বেশ কয়েকটা ফরম্যাট আছে, তার মধ্যে ক্যামেল কেজ হচ্ছে অনেক বেশি ইউজ হয়, যে CAMEL ক্যামেল কেজ। দেখি কি আসে ক্যামেল কেজ সম্পর্কে। এই যে এই অংশটা ক্যামেল বলা হচ্ছে আর কি, ক্যামেল কেজ উটের থেকে চিন্তা করা হয়েছে আর কি, ক্যামেল কেজ, ঠিক আছে? এই যেগুলো একটু স্টাডি করলে ক্যামেল কেজ সম্পর্কে জানতে পারবা। সো আমরা চাইলে এইভাবে যেটা লিখলাম এটা হচ্ছে ক্যামেল কেস। আমরা চাইলে মাই আন্ডারস্কোর ফাংশনও লিখতে পারি, এটা আরেকটা স্টাইল। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নটা ফলো হয়। সো কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ এরিক, যে আমরা কেন এফ বড় হাতে দিলাম। আমরা চাইলে মাই আন্ডারস্কোর ফাংশন দিতে পারি, মাই হাইপেনও দিতে পারি, বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইপেনটা অ্যালাউড হচ্ছে না। তাহলে ইদার আন্ডারস্কোর অথবা আমরা বড় হাতের ইউজ করবো আপার কেস, তাহলে মিনিংফুল হয় আর কি। যদি এরপর আরেকটা ওয়ার্ড থাকতো, সাপোজ মাই ফাংশন 1, তাহলে আমি আবার ওয়ানের ওটা বড় হাতের দিতাম। সো এটা সবচেয়ে ব্যবহৃত একটি পদ্ধতি, ঠিক আছে? তাহলে আনসার পেয়েছো এরিক? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। এবার আসলে যদি আমরা রান করি, তাহলে আমরা বুলবুল যদি আউটপুট পাই তাহলে আর্গুমেন্ট যে ফাংশনের মধ্যে পাস হয়েছে সেটা প্রমাণ হবে। দেখো আউটপুট কিন্তু আমরা পেলাম। সবাইকে ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে কি কি বিষয় আমরা ক্লিয়ার করলাম? এটা হচ্ছে ফাংশন কলিং। তাহলে এখানে যা যা বুঝালাম সেটা হচ্ছে যে একটা ডিক্লারেশন কিভাবে করতে হয় ইউজার ডিফাইন্ড ফাংশনের, তার ডেফিনেশন কিভাবে লিখতে হয়, এবং তার কলিংটা কিভাবে হয়। এখানে আমরা ভয়েড দিয়েছি, মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন যাবে না, এই কারণে আমরা এই ডেফিনেশনের মধ্যে কোনো রিটার্ন কিন্তু লিখি নাই। তাহলে যেটা লাস্ট প্যারামিটার ভার্সেস আর্গুমেন্ট, আমি আবারও বলি, প্যারামিটার হচ্ছে ফাংশন ডেফিনেশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্যারামিটার,
আর ফাংশন কলিং এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আর্গুমেন্ট। এই ফাংশন কলিং এর মধ্যে এটাকে বলি আমরা আর্গুমেন্ট। দ্যাট মিন্স আর্গুমেন্ট পাসিং বলে থাকি, যে আর্গুমেন্ট পাস করা হয় একটা ফাংশনের কাছে। তাহলে ফাংশনের কাছে পাস করলে সে ধরবে কি দিয়ে, দ্যাট মিন্স রিসিভ করবে কি দিয়ে, অবশ্যই একটা প্যারামিটার দিয়ে। দ্যাট মিন্স এই প্যারামিটার কিন্তু একটা ভেরিয়েবল। কি টাইপের ভেরিয়েবল? স্ট্রিং টাইপের ভেরিয়েবল। এই কারণে সেটা রিসিভ করতে পারছে। এখন ইউজার ফাংশনের যেটা বেনিফিটস বা যে কারণে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে যে ফাংশনকে রিইউজ করা যায়। দ্যাট মিন্স কোডকে রিইউজ করা যায়। এই যে আমরা একটা মাই ফাংশন বানিয়েছি, এটাকে আমি বারবার ইউজ করতে চাই। কিভাবে ইউজ করতে চাই? সাপোজ আমি দেখো এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি বুলবুলের পরিবর্তে দিচ্ছি আলিজা, এখানে বুলবুলের পরিবর্তে দিচ্ছি ধরো ঈশা। তাহলে দেখো এই কলিং ফাংশন 3বার কল করছি, তার মানে এখানে লার্নিংটা হচ্ছে একটা ফাংশন যদি আমার তৈরি করা থাকে, দ্যাট মিন্স ডিক্লারেশন আছে, ডেফিনেশন আছে, দ্যাট মিন্স ডেফিনেশন যদি তৈরি করা থাকে সেই ফাংশনটাকে আমি চাইলে হাজার হাজার বার ইউজ করতে পারবো। তাহলে কিভাবে ইউজ করলাম? মাই ফাংশন কল করার সময় ভ্যালু দিলাম বুলবুল, মাই ফাংশন কল করার সময় দিলাম আলিজা, মাই ফাংশন কল করার সময় দিলাম ঈশা। তাহলে এই ফাংশনটা কিন্তু, এই ডেফিনেশন পার্টটা কিন্তু 3বার এক্সিকিউট হবে। দ্যাট মিন্স এই নেমের মধ্যে একবার আসতেছে বুলবুল, একবার আসতেছে আলিজা, একবার আসতেছে ঈশা। রান করি। যেহেতু এন লাইন ইউজ করছে অবশ্যই নিচে নিচে আসবে। দেখো আমাদের কিন্তু এক্সিকিউট হয়েছে। তাহলে ইউজার ফাংশনের বেনিফিট হচ্ছে রিইউজ করা যায়, প্রথম কথা। আরেকটি কথা হচ্ছে যে একটা ইউজার ফাংশন যদি আমি তৈরি করে রাখি, চাইলে যতবার খুশি কল করা যায়। কল করা মানে হচ্ছে রিইউজ করা। আর ইউজার ফাংশনস হচ্ছে মেক্স প্রোগ্রাম, বা ইউজার ফাংশনস মেক প্রোগ্রাম ইজিয়ার, যে প্রোগ্রামকে অনেক বেশি ইজি করে, প্রোগ্রামকে রিডেবল করে, প্রোগ্রামকে তোমার প্রোগ্রামের কোডকে রিইউজ করা যায়। 3টা মেইন বেনিফিটস আমরা লেকচার শিটে অবশ্যই এগুলো মেনশন করেছি। তাহলে আমার এই এতটুকুর মধ্যে আমার যে টার্গেট সেটা হচ্ছে বোঝানো ডিক্লারেশন, ডেফিনেশন, কলিং, প্যারামিটার, আর্গুমেন্ট। এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। লেকচার বোঝাতে গিয়ে আমরা বলেছিলাম যে ডিক্লারেশনের সময় তোমরা যদি এখানে শুধুমাত্র টাইপটা লিখো তাও কোনো প্রবলেম নেই, তাই বলছিলাম না? হয়তো অনেকে ক্যাচ করতে পারো না। আমি যদি শুরুতে আসি, একেবারে যখন ফাংশন ডিক্লারেশনের পার্টটা যখন বোঝাচ্ছিলাম, এই দেখো ইন্টিজার সাম, ইন্টিজার, এখানে 2টা প্যারামিটার কিন্তু আছে। আমরা চাইলে এটা এইভাবেও ডিক্লেয়ার করতে পারি অথবা এইভাবেও রাখতে পারি, তাই বলছিলাম না যে ভেরিয়েবল বলবো না। সো আমরা চাইলে এখানে কিন্তু ভেরিয়েবল বলি নাই, তারপরে কিন্তু কাজ করবে। দেখি রান করি, কাজ করছে। এখন সিম্পল একটা কোশ্চেন, যদি আমরা এই ডিক্লারেশনের মধ্যে নেমটা না দিই তাহলে কি কাজ করবে? না স্যার। কাজ করবে না। কারণ হচ্ছে এই যে আর্গুমেন্টটা যে যাচ্ছে কার কাছে যাবে, ধরার মতো কেউ নাই, এটা তো টাইপ। তাহলে অবশ্যই এখানে তোমাকে ভেরিয়েবল ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম ডিক্লারেশনের সময় তুমি চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু টাইপ অবশ্যই থাকতে হবে। আর সর্বশেষ যেটা জানাটা জরুরি, আচ্ছা তার আগে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই। এখানে মাত্র একটা প্যারামিটার, তাই নাকি? জি স্যার। আমরা যদি চাই একাধিক প্যারামিটার নিব, এবং যদি ডিফারেন্ট প্যারামিটার টাইপ হয়, সাপোজ ধরো একটা নিচ্ছি ইন্টিজার, একটা স্ট্রিং, একটা ইন্টিজার, তাহলে আর্গুমেন্ট যখন পাস করবা কমা দিয়ে সেকেন্ডটা অবশ্যই কি হতে হবে? ইন্টিজার হতে হবে না? জি স্যার। সাপোজ দিলাম 35 মনে করো, এখানে দিলাম ধরো 4, এখানে ধরো দিলাম হচ্ছে ধরো 27। ওকে, তাহলে আমি চিন্তা করছি এগুলো এজ হিসাবে চিন্তা করতেছি। তাহলে এখানে অবশ্যই একটা ভেরিয়েবল নিব, অবশ্যই ইন্টিজার, যেহেতু আমরা এখানে টাইপ ইন্টিজার বলছি। এখানে অবশ্যই ভেরিয়েবলের নাম বলতে হবে, কি বলো, বলতে হবে না? অবশ্যই স্যার। ওকে, এজ দিলাম। তাহলে এখানে আমরা কাকে প্রিন্ট দেবো? অবশ্যই এজ প্রিন্ট দেবো। এখন দেখা যায় পাশাপাশি কিন্তু চলে আসবে। যদি আমরা মাঝখানে একটা মেসেজ দিই তাহলে দেখতে ভালো লাগবে। জাস্ট একটা ক্লোন চিহ্ন ইউজ করি, নাথিং এলস। ওকে, এতটুকু দিলাম। এবার রান করো, দেখি আসে কিনা। আসছে না? জি স্যার। এখন তোমরা যদি সেট ডাব্লিউর মাধ্যমে এই ক্লোনগুলো সব এক বরাবর করতে চাও, এই লেখাগুলো যদি এক বরাবর করতে চাও, করতে পারবো না? সেট ডাব্লিউ কত ক্লাস আলোচনা করছিলাম। এখানে দেখবা যে হাইয়েস্ট যে এটার কয়টা ক্যারেক্টার আছে? 3, 3, 6, 7, 8, 9, 9টা আছে, তাই না? তাহলে আমরা চাইলে কিন্তু এটা সেট করতে পারবো। এখানে কি করব? সেট ডাব্লিউ, এখানে আমরা দিলাম 9, তাহলে হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের এখানে আইও মেনু দিতে হবে নাকি? কন্ট্রোল ডি, আইও মেনু। রান করি, দেখি কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা, আমাদের কিন্তু আসছে, কিন্তু এত ঘর চলে যাওয়ার পিছনে একটা কারণ কি?
কারণ হচ্ছে আমাদের এক লাইনে নামে রিটার্ন নেওয়া হয়েছে স্যার, নামে যে সংখ্যা এই সংখ্যা নেওয়া হয়েছে, হ্যাঁ। সাইডের কোনো তো নেওয়া না, এখানে তো যে এইটাও একটা আছে বুঝছো, আমরা তো এটা আলাদা লিখছি যে এটা তো এটার সাথে না, এটা একসাথে কিন্তু না, এই কারণে এটা হয়েছে যে নেমের মধ্যে তো রেজাল্ট প্রিন্ট আসতেছে, ওই কারণে হয়েছে, মেসেজ না, এই কারণ হয়েছে। এখন যদি আমরা এটাকে 9টা, আচ্ছা 9 ঘর চলে গেল কেন, 1 2 3 4 5, এখান তো 3 3 6 7 8 9, আচ্ছা এই পাশ থেকেও সরে গেছে, এই পাশ থেকেও সরে গেছে। আইও মেনিফ যদি এটাকে এই পর্যন্ত রাখি, সি আউট একই তো হবে, আচ্ছা একই আছে। এটাকে যদি আমরা এটা রাখি তাহলে একটু দেখি, নামটা ঠিক আসতেছে। 9 9 9, ওকে আচ্ছা বুঝছি। আর আগে ফরম্যাটটা বুঝে নিই, 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা বোঝা গিয়েছে যে কেন এটা হয়েছে। কন্ট্রোল জেড দিচ্ছি, দেখো এটা 9 ঘর চিন্তা করছি, আমরা তো এটা সহ চিন্তা করছি না, আমরা তো এটা সহ চিন্তা করছি তাই না, তাহলে আমাদের এখানে নামে হচ্ছে 2 4 6, 6টা আছে তাই না, আমরা যদি 6 দিই তাহলে আশা করি সলভ হবে। হয়েছে না এবার? Yes, sir. তো এখন যদি তুমি মনে করো যে এইটাও লেফটে আসবে, সেগুলো তো কিন্তু তোমাদের গত ক্লাসে হোমওয়ার্ক ছিল, সেগুলো তোমরা দেখলেই পারবা। তো যাই হোক, এটা নিয়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমাদের যে টার্গেট সেটা আমাদের ফুলফিল হয়েছে। এখন যেটা বোঝাতে চাচ্ছি লাস্ট, সেটা হচ্ছে যে আমাদের এই ডিক্লারেশন অ্যাভয়েড করা যাবে কি যাবে না। আমরা সি প্রোগ্রামিংয়ে দেখছিলাম যে ডিক্লারেশন না লিখলেও প্রোগ্রাম কাজ করছে তাই না, তোমাদের মনে? Yes, sir. আচ্ছা এবার দেখো, এটা যদি আমি মুছে দিই একটা এরর দিবে, এই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, রান করলে একটা এরর দিবে, দেখা এরর দিছে, এবং এই সে বলতেছে মাই ফাংশন ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, এরর দিছে না? Yes, sir. আচ্ছা, তার মানে এখানে লার্নিং হচ্ছে যে তুমি 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 যদি ফাংশন ডিক্লারেশন নিচে লিখো, সরি ফাংশন ডেফিনেশন যদি নিচে লিখো, দ্যাট মিনস মেইন ফাংশনে যদি নিচে লিখো, তাহলে অবশ্যই তোমার ডিক্লারেশন উপরে থাকতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম আর কি। তাহলে এটাকে আমি এগেন এটাকে কাট করি, আর এটাকে যদি আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং এটাকে যদি উপরে নিয়ে আসি, এখন কোনো এরর দিবে না। রান করো, কোনো এরর নাই। তার মানে এখান থেকে লার্নিং কি, সি প্লাস প্লাস হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচে কাজ করে, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বটম অ্যাপ্রোচে কাজ করে। তো একটু আগে যখন ডিক্লারেশন ছিল না, যেহেতু ডিক্লারেশন ছিল না, সে তখন এটাকে মনে করছে আনডিফাইন্ড বা আনডিক্লেয়ার্ড, যাই বলো না কেন। তাহলে সি প্লাস প্লাসে তোমাকে যেটা করতে হবে, যদি তুমি ডিক্লারেশন অ্যাভয়েড করো, তাহলে ডেফিনেশন অবশ্যই মেইন ফাংশনের উপরে লিখতে হবে, তাহলে সে কোনো এরর দিবে না। কিন্তু যদি মেইন ফাংশনের নিচে লিখতে যাও, দেখো আমি কন্ট্রোল জেড দিচ্ছি আগের অবস্থায় যাওয়ার জন্য, কন্ট্রোল জেড, দেখো ফাংশন ডেফিনেশন নিচে, এই অবস্থায় যদি ডিক্লারেশন কেটে দেই বা কমেন্ট করে রাখি, দেখো কমেন্ট করলে সে এররটা দিবে। আবার রিপিট করতেছি আমি, দিল, কিন্তু যদি ডিক্লারেশনটা থাকে তাহলে এরর দিবে না। তোমরা কি বুঝতে পেরেছো আমি কোন পয়েন্টটা থেকে ফোকাস করেছি? Yes, sir. আচ্ছা তাহলে গুড, কখন রাইট, ডিক্লারেশন দেওয়া যাবে আর কখন দেওয়া যাবে না। হ্যাঁ এটা অপশনাল তখনই যদি তুমি ডেফিনেশন মেইন ফাংশনের উপরে লিখো, কিন্তু যদি মেইন ফাংশনের নিচে ডেফিনেশন লিখো তাহলে এটা ম্যান্ডেটরি। ওকে, তাহলে গুড প্র্যাকটিস আমরা যেটা বলি সোফার, সেটা হচ্ছে যে ডিক্লারেশনগুলো সব মেইন ফাংশনের উপরে লিখবা আর ডেফিনেশনগুলো সব মেইন ফাংশনের নিচে লিখবা। আশা করি আমরা যে টার্গেটগুলো এখানে রেখেছিলাম সবগুলো পয়েন্টসই ক্লিয়ার করতে পেরেছি। এবার আসো আমরা ফাংশনের প্যাটার্নে যাব, দ্যাট মিনস চারটা যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন সম্পর্কে চারটা প্রোগ্রাম খুব দ্রুত করে ফেলবো, যেহেতু আমরা ফার্স্ট সেমিস্টারে এগুলো লার্ন করেছি। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 2.cpp, স্ট্রাকচারটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি। সো আমি যদি আমাদের লেকচার শিটটা ফলো করে যাই, আমাদের যেই
প্যাটার্ন, প্রথম যে প্যাটার্নটা এটাকে আমি নিচ্ছি কন্ট্রোল সি, এখানে আমি কমেন্ট আকারে লিখতে চাই। সো আমাদের প্রোগ্রাম হচ্ছে এটা, সরি প্রোগ্রাম না প্যাটার্ন। এই প্যাটার্ন ফলো করে আমরা এই কাজটা করব। আর প্রোগ্রাম কি করব, প্রোগ্রাম যদি বলে দিই যে সিম্পলি অ্যাড টু ইন্টিজার নাম্বারস, আশা করি তোমরা এটা সবাই পারবা না? জি স্যার পারবো। আশা করি সবাই পারবা। তারপর আমরা একটু রিভিউ করি। ওকে, তোমরা আমার সাথে পার্টিসিপেট করবা। ফাংশন উইথ নো আর্গুমেন্টস, তাহলে আমরা ফাংশন যখন ডিক্লেয়ার করব তাহলে নো আর্গুমেন্টস আর নো রিটার্ন, তাহলে কিভাবে ডিক্লেয়ার করবো? ফাংশন নাম ধরো সাম, কিভাবে লিখবো বলো? ভয়েড লিখে ফাংশনের নাম লিখতে হবে, তারপর কার্লি ব্র্যাকেট ভিতরে যদি নো আর্গুমেন্ট থাকে তাহলে ফাঁকা থাকবে। কার্লি ব্র্যাকেট না প্যারেনথেসিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ফাংশন ডিক্লারেশনটা লিখে ফেললাম, এটাকে আমরা বলবো ফাংশন ডিক্লারেশন। সরি, কন্ট্রোল জেড, এই লাইনটা একটু কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। তো এখন আমরা এটাকে যদি কপি করি, আচ্ছা কপি না করি, এতটুকু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কার্লি ব্র্যাকেট দিচ্ছি। তাহলে এই অংশটাকে কি বলবা? ফাংশন ডেফিনেশন। সো আমি এখানে কমেন্ট আকারে লিখে দিলাম ডেফিনেশন। আর এখানে আমরা লিখবো হচ্ছে ফাংশন কলিং। সো আমি স্ট্রাকচারটা দাঁড় করিয়ে ফেললাম। ওকে, তাহলে উইথ নো আর্গুমেন্টস তার মানে হচ্ছে এখানে কোনো প্যারামিটার থাকবে না। নো রিটার্ন তার মানে কোনো রিটার্ন টাইপ হবে না, দ্যাট মিনস ভয়েড হবে। রান করো, কোনো এরর থাকবে না আশা করি, যদি আমাদের স্ট্রাকচার ভুল না হয়ে থাকে। আচ্ছা, সামের বানান ভুল আছে, এবার রান করি এগেইন। সো কোনো এরর নেই। এবার আসলে আমরা সিম্পলি প্রোগ্রামটা করে ফেলবো। আমরা যেহেতু কোনো প্যারামিটার পাস করাচ্ছি না, দ্যাট মিনস আর্গুমেন্ট পাস করাচ্ছি না প্যারামিটারের মধ্যে, কারণ কোনো প্যারামিটার তো নাই, তাহলে আমাদের এখানে ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার এক্স, ওয়াই এবং চাইলে জেড, তিনটা নিতে পারি। তাহলে আসো সি আউট, enter the value of x and y, cin এক লাইনে নিচ্ছি, বুঝতে সমস্যা হলে বলবা। z ইকুয়ালস টু লিখতেছি x প্লাস y, তাহলে সি আউট আমরা যদি মেসেজ সহ একবার প্রিন্ট দিই x প্লাস y ইকুয়ালস টু, তাহলে এখানে অবশ্যই আমরা z লিখবো এবং এরপরে এন্ড লাইন দিব। বুঝতে পারলা নাকি পারলা না বলো তো একটু? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। রান করি, দেখে আমাদের দুইটা সংখ্যা ইনপুট নেওয়া যায় কিনা। সাপোজ নিচ্ছি 10 এবং 50, স্পেস দিয়ে ইনপুট নেওয়া যায়, তোমরা জানো। এন্টার দাও, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60। সো আমাদের প্রথম প্যাটার্ন। এই প্যাটার্ন নিয়ে কারো কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো। আবারও বলি, নো আর্গুমেন্টস মানে কোনো প্যারামিটার থাকবে না, স্যার নো রিটার্ন মানে কোনো রিটার্ন টাইপ ভয়েড ছাড়া হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে এটাকে কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 3.cpp, কন্ট্রোল ভি। তাহলে আমরা এখন সেকেন্ড প্যাটার্নটা নিয়ে কাজ করব, নো আর্গুমেন্টস অ্যান্ড এ রিটার্ন ভ্যালু, এটা নিয়ে কাজ করব। আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল ভি। বাকি সব ঠিক থাকবে, আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন তৈরি না হয়, বুঝতে যাতে সুবিধা হয়। ওকে, তোমরা এখন আমার সাথে পার্টিসিপেট করো যে ফাংশন ডিক্লারেশনটা কি হওয়া উচিত বলো। বলো। ইন্টিজার তারপর হবে সাম ফাংশন দেন প্যারেনথেসিস কিছু হবে না। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের রিটার্ন টাইপ থাকবে, দ্যাট মিনস একটা ভ্যালু রিটার্ন করবে বলতেছে, তাহলে ইন্টিজার দিলাম। ফাংশনের নাম আমরা যেহেতু আগেরটাতে সাম ইউজ করছি দুইটা সংখ্যা যোগ করার জন্য, সাম নাম দিলাম। নো আর্গুমেন্ট তার মানে কোনো প্যারামিটার হবে না। ওকে, জি স্যার। তাহলে এবার আসো আমরা ডেফিনেশনটা লিখি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সেটা হচ্ছে আমাদের ডেফিনেশনের বডি। আমরা কলিংয়ের ক্ষেত্রে সামকে কল করব, এই তো। জি স্যার। তাহলে ডেফিনেশনে যদি আমরা এই পার্টটা নিয়ে আসি, কন্ট্রোল সি এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিব, কিন্তু এখানে সি আউট লেখা যাবে না। কেন যাবে না? লিখলে কোনো সমস্যা নাই, আউটপুট আসবে, কিন্তু আমাদের এই ফাংশনটা কি বলতেছে, কোনো আর্গুমেন্ট থাকবে না, ঠিক আছে, বাট রিটার্ন যাবে, তাই নাকি? ইয়েস স্যার। জি স্যার। তাহলে যেহেতু এই ফাংশন থেকে রিটার্ন যাবে, আমরা এখানে রেজাল্টটা ডিসপ্লে করাবো না। এখান থেকে আমরা যেটা করব, রিটার্ন
জেড। এখন আবারও বলি, এখানে কিন্তু সি আউট দিলে আউটপুট দেখাবে, এটা কিন্তু এরর না। বাট আমাদের এই ফাংশনের প্যাটার্ন বলতেছে তুমি এই ফাংশন থেকে রেজাল্টটা রিটার্ন করে দাও। তাহলে যখন এটা রিটার্ন করবো যাবে কার কাছে তোমরা বলো? কলিং এর কাছে যাবে। কলিং এর কাছে, তার মানে সামের কাছে আসছে। তাহলে এখানে যেহেতু ফরম্যাট স্পেসিফায়ারের কোনো ইস্যু নাই, আমি সরাসরি সি আউট দিয়ে দিলে হবে না? জি স্যার। রান করি। 10 50, আশা করি আমাদের 60 আসছে। তো এখন এখানে আমরা গত সেমিস্টারে যেটা দেখেছিলাম যে সরাসরি এটা না লিখে একটা ভেরিয়েবলের মধ্যে রেজাল্টটা রেখে দিয়ে তারপরে প্রিন্ট করানো, তাই নয় কি? জি স্যার তাই স্যার। আচ্ছা, ওইটা লিখার বেনিফিট কি সেটা আমরা এখন একটু দেখব। আমরা সম্ভবত ডিসকানেক্টেড হয়ে যাব, হয়ে গেলে আমরা সবাই কানেক্টেড হব। তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে সামটা, দ্যাট মিনস সাম ফাংশনটা আমরা সরাসরি সি আউট এর মাধ্যমে ডিসপ্লে করিয়ে দিলাম। দ্যাট মিনস যেহেতু কলিং ফাংশন, যখন কল করা হয়েছে সে আসছে তার ডেফিনেশনের মধ্যে, ডেফিনেশন থেকে সে কি করতেছে দেখা যাচ্ছে যে ডেফিনেশন কি করলো, সে সমস্ত কাজ শেষ করে ফাইনাল রেজাল্টটা রিটার্ন করে দিল। তো রিটার্ন করলে অবশ্যই কলিং ফাংশনের কাছে রিটার্ন আসছে, এই কারণে আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাচ্ছি। এখন দেখো তুমি রেজাল্টটা এমনভাবে দেখতে যাচ্ছ, একটু আগে যে মেসেজটা দেখতেছিলাম আগের প্রোগ্রামে, যে এইভাবে এক্স প্লাস ওয়াই। তোমরা কি কেউ বলতে পারবে আসলে রেজাল্টটা এইভাবে দেখাবে কিনা? এখন মানে কি ধরনের প্রবলেম রেজ করতে পারে? স্যার প্রবলেম রেজ করবে একটা, আগে এগুলো চাবে, এন্টিটি চাবে, তারপর একটু কি একটু প্রবলেম হয়। আচ্ছা, আমরা বলছি থ্যাংক ইউ হোসেন, মানে হয়তো তুমি বুঝতে পেরেছো, পুরোপুরি ক্লিয়ার করতে পারোনি। ফাংশন আমরা বলছি যে সি প্লাস প্লাস বা ওপি টপ টু বটম অ্যাপ্রোচে কাজ করে। তাহলে প্রথমে যখন মেইন ফাংশনে আসলো, প্রথমে কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্রিন্ট দিবে, তাই নয় কি? ইয়েস স্যার। তারপর ভ্যালুগুলো চাবে। হ্যাঁ, তারপরে ভ্যালুগুলো চাইবে, যেহেতু এরপর কল করা হয়েছে। তার মানে তো রেজাল্টও তার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুর পাশে আসবে না? আসবে। দেখো রান করলে কিন্তু এই প্রবলেমটা আমরা এখন দেখতে পাবো। দেখো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুর পরে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো না। সো প্রথমে এটা আসছে, কল করার পরে সে ডেফিনেশনে চলে গেছে। এই যে কল করার পর ডেফিনেশন চলে আসছে, এন্টার দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই। তাহলে এখন যদি আমি এক্স এর ওয়াই এর ভ্যালু প্রিন্ট দিই, লাইক 10 20 30 আসছে ঠিকই, কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিন্তু আসে নাই। তাহলে এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে আমরা যেটা করবো, এখানে একটা এডিশনাল ভেরিয়েবল নিব, লাইক আর ইকুয়ালস টু, আমরা বলবো যে তোমার এই সামটা কন্ট্রোল এক্স কে কাট করলাম, কন্ট্রোল ভি দিলাম এইখানে। তাহলে এখন যদি এখানে আর দিই, আশা করি প্রবলেম সলভড। কারণ কি, প্রথমে তো সাম ফাংশন পাইছে, কল করা হয়েছে, সে এখানে চলে আসছে, ইনপুট নিল, নেয়ার পরে সে সর্বশেষ রিটার্ন যখন করলো, রিটার্ন করলে আসছে কার কাছে? সামের কাছেই আসছে। সাম কি করছে? আর এর মধ্যে স্টোর করছে। এরপরে তো এই লাইন, তাই না? এখন তো আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। 10 20, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যখন নিজেরা কাজ করবা এইভাবে প্রবলেম ক্রিয়েট করে করে দেখবা, যে আসলে দেখবা লার্নিংটা অনেক ভালো হবে। তাহলে আমাদের সোফার 3টা প্যাটার্ন আমরা আলোচনা করলাম, এবার আমাদের লাস্ট প্যাটার্ন, এরপরে আমরা ফাংশন ওভারলোডিংয়ে যাব। তো আমি এই প্রোগ্রামটা কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, 4.cpp, কন্ট্রোল ভি। আমি সবই রিমুভ করে দিব, কারণ হচ্ছে যাতে তোমাদের কনফিউশন না থাকে, আমি কমেন্টগুলো রেখে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখন আমাদের আমাদের সোফার 2টা প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করছি নাকি? 2টা। এবার আসলে 3 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্নে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। তোমরা আমার সাথে পার্টিসিপেট করো, বলো ফাংশন ডিক্লারেশন কি হওয়া উচিত? স্যার ভয়েড হবে, সাম হবে, প্যারেন্থেসিস উইথ আর্গুমেন্ট হবে। কয়টা হবে? যেহেতু 2টা যোগ করতে বলছি, অ্যাটলিস্ট 2টা হবে। যদি মনে করো কিছু দিবা না, সিম্পলি ইন্টিজার লিখলেও হবে, অথবা যদি মনে করো এখানে এক্স এবং ওয়াই দিবা, কোনো প্রবলেম নেই। সো এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ হবে, যদি আমরা এখন পর্যন্ত দেইনি। এবার আমরা ডেফিনেশনে যাব, কন্ট্রোল ভি, কার্লি ব্র্যাকেটস দিব। এখন আসো কলিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা সাম ফাংশন কল করব, সেমিকোলন দিব, কিন্তু ভেতরে অবশ্যই আর্গুমেন্ট পাস করতে হবে, তাই নাকি? ইয়েস স্যার। তাহলে আমি আপাতত সরাসরি ভ্যালু দিয়ে দিচ্ছি, পরে ইউজার কাছ থেকে নিব। সাপোজ 10 এবং 20 দিয়ে দিচ্ছি। তোমরাই বলো 10 কার কাছে যাবে? এক্স এর কাছে। এক্স এর কাছে যাবে, 20 যাবে ওয়াই এর কাছে। ওয়াই এর কাছে। তার মানে এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট পাসিং।
এই যে আর্গুমেন্ট পাস হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি এসে থাকে তাহলে আমরা এখানে সি আউট দিলে বুঝতে পারবো, যেহেতু নো রিটার্ন বলছি, তাহলে সি আউট যদি আমরা এখন বলি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এবং এখানে যদি আমরা বলি এক্স প্লাস ওয়াই, অথবা একটা ভেরিয়েবল নিতে পারতাম জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। আসো দেখি রান করে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আসছে। ক্লিয়ার ব্যাপারটা? Yes, sir. এখন যদি মনে করো না স্যার আমি তো এখান থেকে ভ্যালু নিতে চাই, তাহলে সাপোজ ধরো এ নিলাম আর বি নিলাম, তাহলে এখানে 10-20 পরিবর্তে কি লিখবো? AB. এবি। তাহলে এখানে কি এ আসতেছে না এর ভ্যালু আসতেছে এক্স এর কাছে? The value এর আসছে। ভ্যালু আর এক্স ওয়াই এর মধ্যে কার ভ্যালু? ওর কাছে বি এর ভ্যালু। এর value। রান করো, দেখা কি আউটপুট আসবে। তো কোনো ধরনের প্রবলেম নাই। এখন আসো যদি আমরা এই দুইটাও এক্স লিখি, কোনো প্রবলেম আছে? এক্স ওয়াই লিখি, কোনো প্রবলেম আছে? No, sir. নো স্যার। সো আমি ইচ্ছাকৃতভাবে কিন্তু ডিফারেন্ট লিখছিলাম এই কারণে, যাতে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি না হয় যে দুইটা এক হবে না ডিফারেন্ট হবে। সো এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে সেটা হচ্ছে অর্ডার। যেখানে যদি দুইটা হয় তাহলে এখানে দুইটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখন এক্স আসতেছে এক্স এর কাছে, মানে এক্স কিন্তু আসতেছে বলতে এক্স এর ভ্যালু আসতেছে, ওয়াই এর ভ্যালু আসতেছে, তাই নয় কি? Yes, sir. সো আশা করি কোনো প্রবলেম হবে না। সো কোনো প্রবলেম হয়নি। লাস্ট যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাও, সেটাও আশা করি তোমরা এখন পারবা। এখানে তোমাকে লিখতে হবে পাই সি ইন ওয়াই। এবার রান করো। সাপোজ আমি দিচ্ছি 100, 200, আশা করি 300 পাবো। ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা। ওকে, তাহলে তোমাদের কাজ হবে রিপিটেডলি প্র্যাকটিস করা। আমি দেখাচ্ছি তোমাদের কাছে অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু তোমাদের প্র্যাকটিস করে করে এগুলা মাইন্ডে সেট আপ করে নিতে হবে। মুখস্থ করার বিষয় নাই, প্যাটার্ন মুখস্থ করবা ঠিক আছে, প্রোগ্রাম মুখস্থ করা যাবে না। এবার আসে আমাদের কন্ট্রোল শিফট এন দিচ্ছি, আমরা লাস্ট প্যাটার্নটা দেখার চেষ্টা করব, প্রোগ্রাম নাম্বার 5.cpp। সো আমি 4টাকে কপি করি, কন্ট্রোল এ সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। আমাদের লাস্ট প্যাটার্নটা হচ্ছে ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু। তাহলে আমরা এটা একটু দিয়ে আসি, কন্ট্রোল ভি। সো তোমরা আগের মতো আমার সাথে পার্টিসিপেট করবা, আমি তোমাদের সুবিধার্থে সব রিমুভ করে দিচ্ছি। ওকে, বলো ডিক্লারেশন কি হবে, আগে প্যাটার্নটা Sir, পড়ে দেখ। integer হবে, integer sum, তারপর আপনার parenthesis এর ভিতরে আপনার argument। ওকে, থ্যাংক ওকে। দুইটা আর্গুমেন্ট বলতে আমরা এখানে দুইটা অবশ্যই প্যারামিটার বলতেছি। জি, sir. আচ্ছা, তাহলে আসো আমরা এখন এটাকে কপি করি। তো যারা গত সেমিস্টারে ফাঁকি দিয়েছো বা প্রপারলি প্র্যাকটিস করে না, তাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, এই সেমিস্টারে তাদের ইফোর্ট বেশি দিতে হবে। ওকে, প্রয়োজনে ফ্রেন্ডদের হেল্প নিতে হবে। তাহলে আমরা এবার আসো কলিংটা লিখি সাম, এবং এর ভিতরে সাপোজ সরাসরি দিয়ে দিচ্ছি 10-20। ওকে, এখন বলো তোমরা এখানকে রিটার্ন লিখতে হবে না? জি, sir, return। তাহলে 10 আসতেছে এক্স এর কাছে, 20 আসতেছে ওয়াই এর কাছে, তাহলে 10 + 20 মানে 30 রিটার্ন যাবে কার কাছে? এখানে আসবে। তাহলে এখানে সি আউট দিলে হয়ে যাবে না? জি, sir. ওকে, রান করি। আসছে। Yes, sir. এবার আসো আগের মতো একটু ফরম্যাটিং করি, যে আমরা একটা এডিশনাল ভেরিয়েবল নিব, ইন্টিজার কে বা আর যাইব না কেন, কে ইকুয়ালস টু সাম, এখানে বলবো 10-20, আর এইখানে আমরা বলবো হচ্ছে একটা মেসেজ দিব প্রথমে, ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, আর এখানে অবশ্যই আমরা কে দিব, আগেরটাতে মনে হয় আর ইউজ করছিলাম, তাই নাকি? রান করো। Yes, sir. সো কোনো ধরনের প্রবলেম নাই। এখানে চাইলে একটা ভেরিয়েবল বাড়াতে পারি, ইন্টিজার ধরো জেড, তাহলে আমরা বলতে পারি এক লাইনও লিখে দিতে পারি, যেহেতু আর কোনো ইস্যু নাই, এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই পরিবর্তে কী দিতে পারি? জেড। কোনো প্রবলেম হওয়ার কথা না। সো কোনো প্রবলেম হয়নি। লাস্ট আগেরটার সাথে মিল রেখে যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, কন্ট্রোল সি, আমি এখানে দিয়ে দিলাম, ইনপুট চলে গেল, তাহলে এখানে কি হবে? এক্স এবং ওয়াই, তাই নাকি? এখন কেটা তো চাইলে আমরা এক লাইনে কে লিখে দিতে পারি, একটা লাইন কমিয়ে ফেলতে পারি। রান করো।
সো 5 আর 10 নিচে আশা করি 15 আসবে। তাহলে সবাই তো ক্লিয়ার নাকি? প্রোগ্রামের যে চারটা ইউজার ডিফাইন ফাংশনের যে চারটা প্যাটার্ন, এটা তো ক্লিয়ার? Yes, sir. বুঝতে পারছি। ওকে, সো আশা করি বুঝতে পারছো, বাট আমি বিশ্বাস করি অনেকেরই এটা ঘাটতি থাকবে যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না করবো। এজন্য ভালো করে জি স্যার, প্র্যাকটিস ঠিক করবো। বলছেন। তাহলে দেখো আমরা কিন্তু 1 2 3 4 5, দ্যাট মিনস 5টা প্রোগ্রাম। প্রথম প্রোগ্রামে আমরা দেখেছিলাম একেবারে ইউজার ফাংশনের কোর জিনিস, যে ডিক্লারেশন, ডেফিনেশন, কলিং কি এবং প্যারামিটার আর্গুমেন্টে যে বারবার কথা বলতে সেগুলোর মিনিং কি। সেকেন্ড প্রোগ্রামে এসে আমাদের ইউজার ফাংশনের যে চারটা প্যাটার্ন, তার প্রথম প্যাটার্ন আমরা দেখলাম। তারপরে থার্ড প্রোগ্রামে এসে দ্বিতীয়টা, ফোর্থ প্রোগ্রামে এসে তৃতীয়টা এবং ফিফথ প্রোগ্রামে এসে চতুর্থটা। যদি তোমাদের কোনো ডাউট না থাকে আমি সরাসরি ফাংশন ওভারলোডিংয়ে চলে যাব, আর যদি কোশ্চেন থাকে চাইলে আমরা 1-2 মিনিট কথা বলতে পারি। আছে কি কার কোনো কোশ্চেন? জি না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ফাংশন ওভারলোডিংয়ে যাব। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 6.cpp। আমরা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সো আমি ফাংশন ওভারলোডিং বুঝাবো। এখানে কনসেপ্টটা লিখে নিই যে ফাংশন ওভারলোডিং। সো ফাংশন ওভারলোডিং ডেফিনেশনটা একটু দেখে আসি। সো আমরা লেকচার শিটের 7 পেজ পর্যন্ত ডান আমাদের ফাংশন ওভারলোডিং। ওকে, তাহলে দেখো আমি যদি এতটুকু কপি করে নিয়ে যাই, বা যদি পুরোটা নেই, কোনো সমস্যা নাই, বোঝার জন্য ওখানে আর এখানে আসতে হবে না। পুরোটাই কপি করলাম, এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, অনেক বড় লাইন হয়ে গেছে, এটাকে স্প্লিট করি। হ্যাভিং ওকে, তাহলে দেখো ফাংশন ওভারলোডিং সম্পর্কে কি বলা হচ্ছে, যে ফাংশন ওভারলোডিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ হ্যাভিং 2 or more functions with the same name। খুব ভালো করে বুঝবা যে কি বলছে। ফাংশন ওভারলোডিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ হ্যাভিং 2 or more functions with the same name। তার মানে কি, দুইটা ফাংশন লিখবো বা তার চাইতে বেশি লিখবো, নাম একই হবে। এই ধরনের প্রোগ্রাম আমরা কখনো দেখি নাই, দেখেছি কি? No, sir. সো একই নামে দুইটা ফাংশন কিন্তু আমরা ইউজ করতে পারি না, এটাই জানি, কিন্তু এখানে দেখবো যে যায়। কিভাবে যায়? বাট ডিফারেন্ট ইন প্যারামিটার্স। পার্থক্যটা কোথায় হবে? প্যারামিটার। প্যারামিটার্স। সো আপাতত যদি এতটুকুর মধ্যেই থাকি, বাকি পার্ট আমি পরে আসতেছি, ঠিক আছে? আপাতত আমরা এতটুকুর মধ্যে থাকি। এখানে 2 or more functions, এটাকে নিচে নামাই দেই, উইথ দ্য সেম নেম। তাহলে ফাংশন ওভারলোডিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ হ্যাভিং 2 or more functions উইথ দ্য সেম নেম বাট ডিফারেন্ট ইন প্যারামিটার্স। ওকে, এতটুকু আমরা আগে বোঝার চেষ্টা করি। তাহলে আসো আমরা একটা প্রোগ্রাম করব এখানে। সেই প্রোগ্রামটার নাম দিচ্ছি, কি দিব, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, বা ফাইন্ড দ্য লার্জেস্ট বিটুইন টু নাম্বারস, বিটুইন টু। এটা তো সবাই পারবা, তাই না? ওকে, তাহলে আমরা একটা ফাংশনের নাম নিচ্ছি। কোনটা নিব, আমি কোন প্যাটার্ন ফলো করব? আমরা লাস্ট প্যাটার্নটা ফলো করি, বা প্রথম প্যাটার্নটা ফলো করতে পারি। ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন, এটা দিব না ফাংশন উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন? এটা দেই, উইথ আর্গুমেন্টস অ্যান্ড Sir, রিটার্ন ভ্যালু, without argument. এটা দেই। এটা বেশি বেশি ব্যবহৃত হয়, এটাই নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রোগ্রাম হচ্ছে এটা, আর প্যাটার্ন হচ্ছে এটা। তোমরা অন্য প্যাটার্ন দিয়ে ট্রাই করে দেখবা পরে, অসুবিধা নাই। এটা হচ্ছে প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। ওকে, তাহলে আসো আমি ফাংশনের নাম নিচ্ছি ইন্টিজার, সরি টাইপ হচ্ছে ইন্টিজার, আর ফাংশনের নাম নিচ্ছি লার্জেস্ট। প্যারামিটার কয়টা দিব? দুইটা। যেহেতু দুইটা সংখ্যার মধ্যে আমাদের বড় সংখ্যা খুঁজে বের করতে হবে, চাইলে নাম সহ দিতে পারি ভেরিয়েবলের। তাহলে এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, তোমরা এটা জানো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার আসলে আমরা ফাংশন ডেফিনেশনটা লেখার চেষ্টা করব। এটাকে আমরা বলবো ফাংশন ডেফিনেশন। আর আমাদের কলিং অবশ্যই আসবে, তাহলে লার্জেস্ট
দুইটা সংখ্যা আমরা দিতে চাই, ইউজারের কাছ থেকে হতে পারে, সরাসরি হতে পারে। প্রথমে সরাসরি দিয়ে দিই, কি বলো? 10 এবং 50, দুইটার মধ্যে আমাদের বড় সংখ্যা 50, এটা আমাদের আউটপুট দিবে। তাহলে রিটার্ন যাবে এখান থেকে, অবশ্যই একটা কিছু রিটার্ন যাবে, তাই না? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের তার আগে আমাদের এই কমেন্টটা দিয়ে দিই। ওকে, এখন আসো যে আমরা যদি টার্নারি অপারেটর ইউজ করি, তোমাদের অবশ্যই টার্নারি অপারেটর মনে আছে না? Yes, জি স্যার, আছে স্যার। ওকে, আমি বললাম যে m চিহ্ন স্যার। equals to x greater than y question mark x clone y। দেখো তো এটা বুঝলা কিনা? রিটার্ন m। তোমরা একটু নিজেরা জাস্ট 1 মিনিট ডিসকাস করো, আমি তোমাদের সাথে। ওকে, আমরা একটু ব্রেক নিয়েছিলাম, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তোমাদের বলছিলাম ডিসকাস করো। এখানে ব্যাপারটা কি, আমরা ধরে নিচ্ছি যে এখানে এক্সটা বড়। যদি এক্স বড় হয় তাহলে আনসার এক্স, আর যদি এক্স বড় না হয় তাহলে আনসার কি? ওয়াই। ওই। তোমরা তো অবশ্যই টার্নারি অপারেটরের কাজ জানো, যে তিনটা এক্সপ্রেশন থাকে। এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন, যেটা হচ্ছে কন্ডিশন। সো যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আনসার হচ্ছে সেকেন্ড এক্সপ্রেশন, যদি কন্ডিশন ফলস হয় আনসার হচ্ছে থার্ড এক্সপ্রেশন। তোমরা অবশ্যই প্যাটার্নটা তোমাদের মনে আছে, আমি বিশ্বাস করি। যে প্রথমে হচ্ছে এক্সপ্রেশন 1, এরপরে কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2, এরপরে ক্লোন চিহ্ন, এক্সপ্রেশন 3, এরপর সেমিক্লোন। তার মানে এক্সপ্রেশন 1 হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আনসার হচ্ছে এক্সপ্রেশন 2, যদি ফলস হয় আনসার হচ্ছে এক্সপ্রেশন 3। তাহলে এই রেজাল্টটা কার মধ্যে রাখতেছি? এম এর মধ্যে। তার মানে এম এর মধ্যে আইদার এক্স যাবে অথবা ওয়াই যাবে। আলটিমেটলি এটা কি আসলে, যদি আমি তোমাদের এভাবে বুঝাই যে আমরা চাইলে ইফ এলস দিয়ে করতে পারতাম, তাহলে তোমরা কি লিখতা? এম ইকুয়ালস টু কি লিখতা? এক্স, এলস এম ইকুয়ালস টু কি লিখতা? ওয়াই, তাই নাকি? why? যে যদি ওয়াই থেকে এক্স বড় হয় তাহলে অবশ্যই এম এর মধ্যে আমরা এক্স রাখবো, যদি বড় না হয় তাহলে এম এর মধ্যে কি রাখবো? ওয়াই রাখবো। যেহেতু আমরা একটা ভ্যালু রিটার্ন যাবে, এখানে আমরা রিটার্ন এম দিতে পারবো। তার মানে এইটাকে কিন্তু শর্ট ফর্মে আমরা টার্নারি অপারেটর ইউজ করছি। তোমরা চাইলে এইভাবে করে দেখতে পারো। আমি এটা রিমুভ করে দিলাম। তাহলে এখন আসলে রিটার্ন যাচ্ছে, রিটার্ন গেলে আমাদেরকে এখানে সি আউট দিলে কাজ করার কথা নাকি? জি স্যার। রান করি। সো দেখো 50 আসছে না? Yes, sir. Yes, sir. আচ্ছা, তো এটা তো আমরা সবাই পারবা, এটা আমি বিশ্বাস করি। এখন আসো যে আমি আরেকটা ফাংশন নিব। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, একই নাম, মাইন্ড ইট, একই নাম, ঠিক আছে? বাট এখানে কি বলছে, কিসে পার্থক্য আসবে? Parameters. প্যারামিটার। সো প্যারামিটার পার্থক্য কয়েকভাবে হতে পারে, আমি আপাতত একটা দেখাচ্ছি। ইন্টিজার জেড। তাহলে দেখো তো এখানে প্যারামিটার কয়টা? দুইটা। আর এখানে প্যারামিটার কয়টা? তিনটা। এটা হচ্ছে একটা পার্থক্য। সো আমাদের এখানে প্রোগ্রাম কিন্তু একাধিক প্রোগ্রাম করতেছি। ফাইন্ড দ্য লার্জেস্ট বিটুইন টু নাম্বারস। এরপরে বলতে পারি, আমি এটাকে ডুপ্লিকেট করি জাস্ট বোঝানোর জন্য, বিটুইন না বলে এবার যদি বলি অ্যামাং 3, যদিও প্রোগ্রাম একটা, ঠিক আছে? তিনটার মধ্যে আমি বড় সংখ্যা খুঁজে বের করব, তিনটার মধ্যে। জি স্যার। তাহলে আসো আমি যদি এখন এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এগেন আমরা কিন্তু চাইলে এখানে লাইন একটা কমাতেও পারতাম, সরাসরি যদি এখানে ইন্টিজার বলে দিই তাহলে কিন্তু লাইন আরেকটা কমে যেত নাকি? জি স্যার। সো এগুলো তোমরা নিজেরা কিন্তু ইউজ টু হবা। হ্যাঁ, আমাদের লাইন কমাতে পারলে ভালো। আসো একই ভেরিয়েবল নেওয়া যাবে, ইন্টিজার এম ইকুয়ালস টু। এখন আসো আমরা কিভাবে লিখব? প্রথমে ধরে নিতে হবে এক্সটা সবার চাইতে বড় হবে, ওয়াইয়ের চাইতে বড়, জেডের চাইতে বড়, তাই না? প্রথমে এটা ধরবো। জি স্যার। Yes, তাহলে আমাদের কন্ডিশনটা কি হওয়া উচিত? এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড। দেখো বুঝলা কিনা? এক্সটা যদি ওয়াইয়ের চাইতে বড় হয় এবং এক্সটা যদি জেডের থেকে বড় হয় তাহলেই শুধুমাত্র এক্স বড় নাকি? yes, sir. জি স্যার। তাহলে আমাদের জি, আনসার স্যার। আনসার হচ্ছে এক্স। এখন তো এমন হতে পারে এক্সটা বড় না হতে পারে না? জি স্যার। পারে না, পারে। তাহলে এক্স বড় না হলে কে হতে পারে? হয় ওয়াই হবে, না হলে জেড হবে, যে কোনো একটা হবে। জি স্যার। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি ওয়াইটা বড়। কার থেকে বড়? জেডের থেকে। জেড থেকে। কারণ এক্স যদি বড় হয় তাহলে তো আনসার আমরা এখানে পেয়ে গেছি, তাই না? Yes, sir. আর যদি এক্স বড় না হয় তাহলে হয় ওয়াই হবে, না হলে জেড হবে। তাহলে আমরা এখন ওয়াই জেডের মধ্যে কম্পেয়ার করব। তাহলে এখন যদি ওয়াই বড় হয় তাহলে আনসার কি হবে বলো? আনসার কি হবে? ওয়াই। আচ্ছা, ওয়াই। আর না হলে কি হবে? না হলে জেড। না হলে Z. তাহলে এম এর মধ্যে কি হয়? এক্স যাবে, না হলে ওয়াই যাবে, না হলে জেড যাবে।
তাই নাকি? জি স্যার। রিটার্ন এম। এখন যদি এটা একটু ভেঙে ভেঙে লিখো কোড, কোনো সমস্যা নাই। আমি যদি একটু ভেঙে দেই কোডটা, আর সুবিধা মনে হতে পারে তোমাদের কাছে। এটা তো আলটিমেটলি এক লাইনই, তাই না? ইয়েস স্যার। প্রথম মনে করো যে আমরা ধরে নিচ্ছি, তুমি চাইলে কিন্তু আগে ওয়াইকেও ধরতে পারতা, যে ওয়াই সবার বড়, তাহলে এখানে লিখতা যে ওয়াই এর পাশে লিখতা এক্স, এখানে লিখতা ওয়াই এর পাশে লিখতা জেড। আমরা ধরে নিচ্ছি এক্সটা বড়, তাহলে কার থেকে বড়? ওয়াই এর থেকে বড়, জেড এর থেকে বড়। ওকে, যদি তাই হয় তাহলে আনসার এতটুকু। এখন ধরে নাও এক্স নাই, তাহলে বাকি দুইটা ধরো, তাহলে কি হবে? এটা হবে না? ওয়াই জেড এর মধ্যে কম্পেয়ার। জি স্যার। তো সেটাই, এবার ভেঙে ভেঙে বুঝবা। তাহলে এখন আসো, আমি এটাকে কন্ট্রোল ডি দিচ্ছি, 10 50 আর দিচ্ছি হচ্ছে 100। তাহলে আমাদের এখানে একটা এন্ডেল দেওয়া উচিত, এবং এখানেও একটা এন্ডেল দিলে ভালো হবে, দ্যাট মিন্স এন লাইন। এবার রান করো। আসছে না? আসে নাই? জি স্যার। আসছে। আচ্ছা, তাহলে এখানে লার্নিং হচ্ছে যে আমরা একই নামে দুইটা ফাংশন ইউজ করতে পারছি, কোনো এরর ধরে নাই। কেন ধরে নাই? কারণ হচ্ছে প্যারামিটারের মধ্যে পার্থক্য আছে। এটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, তোমাদের আরেকটু কষ্ট দেই, তারপর আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যামাং, এবার 4 দেই। প্রোগ্রাম কিন্তু একটাই, ওকে? আমি জাস্ট স্টেটমেন্ট আকারে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আসো, আমি আরেকটা ফাংশন বাড়াবো, কন্ট্রোল ডি। এখানে বলবো ইন্টিজার, ধরো বললাম কে। তাহলে কয়টা হলো? 4টা। ইয়েস স্যার। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ইন্টিজার এম। এবার তোমরা বলো, প্রথম ধরে নিব এক্সটা সবার চেয়ে বড়, তাহলে কি হবে? তোমরা বলবা এক্স। এক্স গ্রেটার দেন আই এম কে। থ্যাংক ইউ, বুঝছো? ইয়েস স্যার। তাহলে যদি আনসার ট্রু হয় তাহলে আনসার হচ্ছে এক্স। এক্স। এবার আমি এন্টার দিয়ে নিচে নামলাম, ওকে? এবার ধরে নিচ্ছি এক্স তো শেষ, এক্স বাদ দাও। এবার এবার বাকি থাকলো কয়টা? 3টা না? ওয়াই জেড কে। ইয়েস স্যার। এবার আমি ধরে নিচ্ছি ওয়াইটা বড়, তাহলে কার থেকে বড় হবে? জেড এর থেকে, জেড আর কে এর থেকে। যদি দুইটার থেকে বড় হয় তাহলে কে বড়? সরি, ওয়াই বড়। ওকে, এখন তোমরা চিন্তা করো, এক্স আর ওয়াই নাই, আছে জেড আর কে। তাহলে এখন কি হবে? জেড জেড বড় হবে আর কে ছোট হবে। ওকে, জি স্যার। হবে জেড। তাহলে আনসার হচ্ছে জেড। আর যদি তার না হয় তাহলে আনসার হচ্ছে কে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এইভাবে তুমি চাইলে 2 সংখ্যা হোক, 3 সংখ্যা হোক, 4 সংখ্যা হোক, 5 সংখ্যা হোক বের করতে পারবে না? জি স্যার পারবো। তোমাদের এগুলো রুলের সূত্র অনুযায়ী স্যার। তো হ্যাঁ, তোমাদের এগুলো ইন্টারমিডিয়েট লেভেলে ছিল। অনেকে এগুলো যখন 2 সংখ্যার পরিবর্তে 3 সংখ্যা বলছে যে 3টার মধ্যে বের করে বড়, তখন দেখা যাচ্ছে মাথা নষ্ট। অ্যালগরিদম দেখলে বা ফ্লোচার্ট দেখলে আরও মাথা নষ্ট। খুবই সিম্পল, হ্যাঁ। রিটার্ন এম। তাহলে আসো, আমরা এখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে দিচ্ছি 555। রান করে দেখি আমাদের 3টা রেজাল্ট আসে কিনা। আসছে? আসছে না? ইয়েস স্যার। এখন ব্যাপারটা কি এমন যে ব্যাপারটা তো কি এমন যে লাস্টেরটাই বড় হতে হবে? ব্যাপারটা কিন্তু তা না। ধরো আমি প্রথমটাতে বড় করলাম প্রথমটাকে 100, দ্বিতীয়টাতে বড় করলাম মাঝখানেটাকে 500, আর তৃতীয়টাতে 3 নাম্বার পজিশন। তাহলে তো লার্নিং যে সব ক্ষেত্রে যেখানেই থাক না কেন কাজ করবে। তাহলে 100, 500, 555 এই 3টা আসার কথা। আসছে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, এটা সম্পর্কে আমি আর ফার্দার কথা বলতে চাচ্ছি না। স্যার ক্লিয়ার। ক্লিয়ার স্যার। তোমরা যেটা করবা, প্লে লিস্টে, এই যে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবা, যাওয়ার পরে ইউজার ডিফাইন্ড ফাংশন পার্ট 1 যেটা, সেটা তো বেসিক 4টা প্যাটার্ন তোমরা এখানে শিখতে পারবা, যে ডিক্লারেশন, ডেফিনেশন, কলিং। ওকে, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যে পার্ট 2 ফাংশন ওভারলোডিং। আমি বলে ফেলছি, এখানে কিন্তু আরও সুন্দর করে আরও বেশি পার্ট নিয়ে ব্যাখ্যা করা আছে। আমি এখন ডিফল্ট আর্গুমেন্টটা দিয়ে শেষ করে দিলে তোমাদের 1 to 6 6টা লেকচার তোমাদের, যেটা আগামী ক্লাসের আগে বলছিলাম শেষ করতে হবে, তাই বলছিলাম না? জি স্যার। সেটা হয়ে যাবে। এখন আসো, আমরা ডিফল্ট আর্গুমেন্টটা দিয়ে ক্লাস শেষ করব। তার আগে এই থিওরিটা একটু বুঝিয়ে নিই। এখানে বলছে, ইন ফাংশন ওভারলোডিং দ্য ফাংশন ইজ রিডিফাইন্ড বাই ইউজিং ইদার ডিফারেন্ট টাইপস অফ আর্গুমেন্টস অর ডিফারেন্ট নাম্বার অফ আর্গুমেন্টস অর এ ডিফারেন্ট সিকোয়েন্স অফ আর্গুমেন্টস। সো আমরা বলছি শুধুমাত্র নাম্বার অফ আর্গুমেন্ট যদি চেঞ্জ হয় তাহলেই ফাংশন ওভারলোডিং করা যাবে, এটা বলছি না? জি স্যার। কিন্তু তুমি ধরো আমি আরেকটা ফাংশন নিচ্ছি, কন্ট্রোল ডি,
এবং বললাম একটা ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, তাও কোনো এরর ধরবে না। দেখো রান করি, কোনো এরর ধরছে? কোনো এরর ধরেনি। এটার আউটপুট আসবে না কারণ আমরা ডেফিনেশন লিখি নাই, শুধু ডিক্লারেশনের কথা বলতেছি। তার মানে এখানে দুইটা প্যারামিটার, এখানেও দুইটা প্যারামিটার, কিন্তু তাদের টাইপের মধ্যে পার্থক্য আছে না? জি স্যার। তাহলে কিন্তু এটা ফাংশন ওভারলোডিং। কিন্তু যদি এমন হয় কন্ট্রোল ডি দিলাম ডুপ্লিকেট, এখানেও দুইটা ইন্টিজার আর এই দুইটা তো হুবহু সেম নাকি? জি স্যার। এবার রান করে দেখি কি বলে। আচ্ছা, কোনো এরর দেয়নি, কিন্তু এই নামে আরেকটা ফাংশন আমরা নিচের ডেফিনেশন লিখলে ওভাররাইট হবে, তখন এরর যাবে। যদি এখানে ভয়েড দেই, এরর ধরছে না? দেখা, আচ্ছা, তার মানে এখান থেকে লার্নিং কি, যে তুমি এই যে রিটার্ন টাইপের উপর ডিপেন্ড করেই ফাংশন ওভারলোডিং করতে পারবা না। দেখো এখানে কিন্তু এই দুইটা ঠিক আছে, সেম, এক্সাক্ট সেম, কিন্তু আমরা পার্থক্য বোঝানোর চেষ্টা করছিলাম যে টাইপটা তোমার ডিফারেন্ট করো, কিন্তু সেটাকে বলছেন এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে যদি এখানে একটা তুমি চেঞ্জ করে দাও লাইক ফ্লোট, তখন আর ঝামেলা করবে না। সো কোনো ঝামেলা এখন হচ্ছে না। এখন এই ক্ষেত্রে এসে ঝামেলা হয়েছে, কেন হয়েছে? কারণ এটার সাথে এটা মিলে গেছে না, এই যেটার সাথে এটা জি স্যার। ঝামেলা করছে। তার মানে তোমার এখন এটাকে চেঞ্জ করতে দিলে চেঞ্জ হবে কিনা এটা একটা কথা। তাহলে আমরা এটাকে যেটা করতে পারি, এটাকে ফ্লোট করে দিই। এখন কি এটা পার্থক্য আছে না? জি স্যার। সো কোনো এরর থাকবে না, কোনো এরর নাই। সো এই কথাগুলো আমাদের ওই রেকর্ডে বলা আছে, তোমরা এটা ওখান থেকে ক্লিয়ার হয়ে নিবা। এখন আসো যে আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, আমাদের লাস্ট প্রোগ্রাম 7.cpp। আমরা ডিফল্ট আর্গুমেন্ট নিয়ে কথা বলবো, খুব দ্রুত বলবো কারণ এটা নিয়ে লেকচার ওখানে আছে, তোমরা ওটা দেখলে বুঝতে পারবা। আমি একটা ফাংশন নিচ্ছি, ইন্টিজার ধরো সাম, এবং দুইটা প্যারামিটারও নিচ্ছি, ইন্টিজার এ আর হচ্ছে ইন্টিজার বি। ওকে, এখন আমরা ইন্টিজার সাম, এখানে যদি ইন্টিজার এক্স দেই কোনো সমস্যা নাই, এ দিলেও সমস্যা নাই, ইন্টিজার বি। রান করি, এখানে আমরা বললাম রিটার্ন এ প্লাস বি। ওকে, তাহলে এখন যখন আমরা ফাংশন কল করব, সাম এর ভিতরে অবশ্যই কি 10, 20 বা কিছু একটা বলে দিব। এখানে আমরা কি বলবো? সি আউট। রেজাল্ট তো আসবে নাকি? জি স্যার। সো আমি কিন্তু ডিফল্ট আর্গুমেন্ট এখনো বলি নাই, আমি জাস্ট এটা প্রোগ্রাম সেট করলাম, কোনো সমস্যা নেই। এখন আসলে ডিফল্ট আর্গুমেন্ট মানে কি? সো আমাদের এই প্রোগ্রামের টার্গেট হচ্ছে বোঝানো ডিফল্ট আর্গুমেন্টস। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা যখন আর্গুমেন্ট মানে কিন্তু ভ্যালু, তোমরা এটা জানো, যেগুলোকে আমরা কি বলি, আর্গুমেন্ট বলি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো আমি এখানে এর মধ্যে বলে দিলাম 5 আর বির মধ্যে বলে দিলাম 7। তোমরা কিন্তু এই প্যাটার্ন কখনো দেখো নাই, ফার্স্ট টাইম সিতে দেখো নাই। তাহলে এখানে এর ভ্যালু বলছি 5 আর বির ভ্যালু বলছি 7। ওকে, আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে তিনটা বানাচ্ছি। প্রথমটাতে আমি কোনো ধরনের আর্গুমেন্ট দিলাম না, দ্বিতীয়টাতে একটা দিলাম, আর তৃতীয়টাতে দুইটা দিলাম। এখন কোশ্চেন হচ্ছে এখানে আনসার আসবে কিনা, বা আসলে কত আসবে, এখানে আসবে কিনা, আসলে কত আসবে। আমরা এটা নিশ্চিত যে এখানে দুইটা আছে, আসার কথা। আমি একটু ব্যাখ্যা দিই। এই যে যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম, সেই ডিক্লারেশনের সময় যদি কোনো ভ্যালু সেট করি, এটাকে বলে ডিফল্ট আর্গুমেন্ট। কি বলছি বুঝছো? ডিফল্ট আর্গুমেন্ট কেন? তাহলে দেখো এখানে সামের ভিতরে কোনো আর্গুমেন্ট দেই নাই, না দেয় মানে যেহেতু এখানে ভ্যালু বলা আছে, সে অটোমেটিক মনে করবে 5 আর 7 যাচ্ছে, 5 আর 7 আসতেছে এ আর বির কাছে। ব্যাপারটা ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। তাহলে এখানে আসবে 12। আর এইখানে যেটা হবে, এখানে ঠিক আছে 5 ছিল, কিন্তু যখন এখানে আসছে প্রথম ভ্যালু কত পাইছে? 10। তাহলে 10 আসবে এর কাছে, তাহলে এই 5টা নিবে না। কিন্তু বির কোনো ভ্যালু এখানে আছে, নো স্যার। তাহলে বির জন্য যাবে 7। তাহলে আনসার কত আসবে? তখন ডিফল্টের কাছে ফেরত যাবে। ডিফল্টটা কাজ করবে। আর এখানে তো আর ডিফল্ট দরকার নেই, কারণ হচ্ছে আমার এখানে কলিং এর সময় দুইটা ভ্যালু আছে, তখন আর ডিফল্ট কাজ করবে না। তাহলে কত যাচ্ছে? 10, 20। তাহলে আসবে কত? রান করো। 12, 17, 30 আসছে না? আমি একটু এন্ডেল দিলে আরো ক্লিয়ার হতে পারবা। এন্ডেল, এন্ডেল
হ্যান্ডেল রান করি, আসছে। তাহলে ডিফল্ট আর্গুমেন্ট মানে হচ্ছে তুমি যখন ফাংশন ডিক্লেয়ার করবা তখন যদি কোনো ভ্যালু সেট করে এটা হচ্ছে ডিফল্ট। আরও একটা এক্সাম্পল আমরা লেকচার শিট থেকে দেখাতে পারি, যেটা লেকচার শিটে বাইরে আমি একটা করালাম, এখানে অন্য একটা এক্সাম্পল দেওয়া আছে, তাহলে তোমাদের দুইটা এক্সাম্পল শিখা হয়ে যাবে। এই যে আমরা যেই 4টা প্যাটার্ন দিয়ে প্রোগ্রাম করছি লার্জেস্টের এই ফাংশন ওভারলোডিং দিয়ে, সেটা করা আছে, এখন সুইচ দিয়েও করা আছে, তোমরা এটা দেখবা, ঠিক আছে? খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করে দেওয়া আছে, রেকর্ড এইভাবেই আছে। এবার আসো ডিফল্ট, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো ভয়েড মাই ফাংশন স্ট্রিং কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ। ওকে, তাহলে এখানে মাই ফাংশন কল করার সময় অস্ট্রেলিয়া বলছি, এখানে মাই ফাংশন কল করার সময় কোনো কিছু বলি নাই, তাহলে না বলা মানে কোনটা পাচ্ছে? বাংলাদেশ। বাংলা। চলে যাবে স্যার। থ্যাংক ইউ সো মাচ, আশা করি আমি বোঝাতে পেরেছি। মাই ফাংশন সুইডেন। তাহলে এখন দেখো যখন ফাংশনটাকে কল করতেছি, সরি ডেফিনেশন যখন লিখতেছি, এটার ভিতরে আমরা সিআউট ইউজ করছি, তাহলে কান্ট্রিতে পাবে অস্ট্রেলিয়া, এটার জন্য কি পাবে? বাংলাদেশ পাবে, আর এটার জন্য সুইডেন। দেখো পাইছে? জি স্যার। ওকে, তাহলে এই লেকচার শিট শেষ। তোমাদের হোমওয়ার্ক কি বা নিজেরা চেষ্টা করবা যে ফাইন্ড দ্য লার্জেস্ট বিটুইন টু নাম্বারস ইউজিং 4 ইউজার ডিফাইন্ড ফাংশন ক্যাটাগরি। মানে 4টা প্যাটার্ন আছে না? জি স্যার। 4টা প্যাটার্ন দিয়ে 2টা নাম্বারের মধ্যে বড় সংখ্যা খুঁজবা, 3টা নাম্বারের মধ্যে বড় সংখ্যা খুঁজবা, 4টা নাম্বারের মধ্যে বড় সংখ্যা খুঁজবা। এরপরে বলা আছে স্কোয়ার রুট বের করা। স্কোয়ার রুট, যেমন স্কোয়ার রুট মানে কি বলো তো? 16 হলে 4 আসবে, মানে 4 স্কোয়ার। জি স্যার। এসকিউআরটি ফাংশন ইউজ করতে পারো। ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল, ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল ইউজিং 4 ইউজার ডিফাইন্ড ফাংশন ক্যাটাগরি। সার্কেল বের করবা, সার্কেল এরিয়া বের করবা, হ্যাঁ ওইটা বের করবা। ফাইন্ড দ্য সাম এন্ড অ্যাভারেজ অফ টু ইন্টিজার নাম্বার ইউজিং 4 ইউজার ডিফাইন্ড ফাংশন ক্যাটাগরি। মানে 4টা প্যাটার্ন দিয়ে আমি প্র্যাকটিস করতে বলতেছি। সো তোমরা 1 থেকে 5 পর্যন্ত অবশ্যই পারবা, যদি প্রাইম নাম্বার সম্পর্কে আরও আইডিয়া না থাকে তাহলে 6 নাম্বারটা পারবা না। সো আমি চাই এগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস শেষ করার পূর্বে আবারও বলি, আজকের ক্লাস মেইনলি এই যে আমাদের যে অলরেডি ইউটিউবে যে 2টা লেকচার আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন পার্ট 1 এবং পার্ট 2, এই দুটোর উপরে বেস করে আমরা নিয়েছি। তো তোমরা কিন্তু 2টা পুরোপুরি দেখবা, কোনো পার্ট বাদ দিবা না। আর আগামী ক্লাসে আমরা লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত আমরা রিভিউ করব। সো তোমরা এগুলো সব দেখে দেন আগামী ক্লাসে আসবো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। নেক্সট ক্লাসে আবার কথা হবে, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।